নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। শরীরের অন্যান্য রোগ। স্যারকে তার আলোচনাটি শুরু করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। স্যার শুরু করুন প্লিজ। জি, ধন্যবাদ। জি স্যার। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আজকের ক্লাসে উপস্থিত হতে পেরেছি। আজকে ক্লাসের যে মূল বিষয়, ঋতু পরিবর্তনে ডায়রিয়া ও পাকস্থলীর অন্যান্য রোগ, এটির উপর ভিত্তি করে আমি মূলত 3টি রোগ নিয়ে আলোচনা করব। প্রথমত ডায়রিয়া, তারপর ডিসেন্ট্রি বা আমাশয় এবং সবশেষে ফুড পয়জনিং নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন শুরু করি। ডায়রিয়া ডায়রিয়া বলতে আমরা পাতলা বা পানির মতো পায়খানা হওয়াকে বোঝাই। কিন্তু এই পাতলা বা পানির মতো যে পায়খানা হয়, এই পায়খানায় কি পরিমাণ পানি বের হচ্ছে, নিঃসরণ হচ্ছে, সেটার কিন্তু একটা পরিমাণ রয়েছে। যেমন শিশু ও অল্প বয়সী শিশুদের ক্ষেত্রে স্টুলে স্বাভাবিক পানির পরিমাণ প্রায় 10 মিলিলিটার প্রতি কেজি প্রতিদিন, এবং কিশোর ও প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 200 গ্রাম প্রতিদিন। অর্থাৎ এটাকে যদি আমরা একটু বিস্তারিতভাবে ভেঙে বোঝার চেষ্টা করি, তাহলে শিশু ও অল্প বয়সী শিশুদের ক্ষেত্রে স্টুলে পানির পরিমাণ হবে 10 মিলিলিটার প্রতি কেজি প্রতিদিন। অর্থাৎ একটি শিশুর শরীরের প্রতি কেজি ওজনের জন্য প্রতিদিন গড়ে 10 মিলিলিটার পানি মলের মাধ্যমে বের হয়। উদাহরণস্বরূপ, যদি একটি শিশুর ওজন 5 কেজি হয়, তবে তার মলে পানির পরিমাণ হবে 5 গুণ 10 অর্থাৎ 50 মিলিলিটার। এবং কিশোর এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে যেটা আমি বললাম যে 200 গ্রাম প্রতিদিন, অর্থাৎ বোঝায় একজন কিশোর বা প্রাপ্তবয়স্ক ব্যক্তির মলের মোট ওজন পানি এবং অন্যান্য উপাদান সহ দৈনিক গড়ে 200 গ্রাম, এবং এগুলো একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় পরিমাণ। এর থেকে যদি বেশি পানি নিঃসরণ হয়, তা ডায়রিয়ার লক্ষণ নির্দেশ করে, বিশেষ করে যখন মল পাতলা বা অতিরিক্ত পানিযুক্ত হয়ে থাকে। তাহলে ডায়রিয়া বলতে আমরা কি বুঝলাম? ডায়রিয়া বলতে স্টুলে পানির পরিমাণ বৃদ্ধিকে বোঝায়, যা ক্ষুদ্রান্ত ও বৃহদান্তের স্বাভাবিক শোষণ প্রক্রিয়ার ভারসাম্যহীনতার কারণে ঘটে। ডায়রিয়ার কারণ কি? ডায়রিয়াকে এর স্থায়িত্ব এবং লক্ষণের ধরন অনুযায়ী অ্যাকিউট এবং দীর্ঘস্থায়ী বা সংক্রামক বা অসংক্রামক হিসেবে শ্রেণীবদ্ধ করা যায়। প্রথমত অ্যাকিউট ডায়রিয়া। অ্যাকিউট ডায়রিয়া সাধারণত 2 সপ্তাহ বা 14 দিনের কম সময় ধরে চলে। অর্থাৎ অ্যাকিউট ডায়রিয়া 2 সপ্তাহের কম সময়ের মধ্যেই ভালো হয়ে যায়।
এবং এটি প্রায়শই ভাইরাসজনিত সংক্রমণের কারণে হয় এবং স্বাভাবিকভাবে নিজ থেকেই সেরে যায়। কিন্তু ক্রনিক ডায়রিয়া বা দীর্ঘস্থায়ী ডায়রিয়া 2 সপ্তাহের বেশি সময় ধরে চলে। এটি সাধারণত অসংক্রামক এবং এর কারণগুলোর মধ্যে শরীরের অভ্যন্তরীণ শোষণজনিত সমস্যা, প্রদাহজনিত অন্ত্রের রোগ এবং কিছু কিছু ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া অন্তর্ভুক্ত। ডায়রিয়ার কারণ শনাক্তকরণ গুরুত্বপূর্ণ, কারণ এর চিকিৎসা ঠিক কী কারণে ডায়রিয়া হয়েছে সেটির উপর নির্ভর করে। তাই ডায়াগনোসিস এবং ব্যবস্থাপনায় যে বিষয়গুলো বিবেচনা করা উচিত আমাদের, সেগুলো হচ্ছে স্টুলের বৈশিষ্ট্য, অর্থাৎ স্টুলের গঠন, রং, পরিমাণ এবং কি পরিমাণ পায়খানা একবারে নিঃসরণ হয়। দ্বিতীয়ত লক্ষণ যেমন বমি বমি ভাব, জ্বর, পেট ব্যথা। এছাড়া ডে কেয়ার সেন্টার বা অনেক বাবা মা তাদের সন্তানদের লালন পালন করার জন্য ডে কেয়ার সেন্টারে রেখে যায়। সেখান থেকে তারা বিভিন্ন ভাইরাসের সংক্রমণ হতে পারে, যেমন রোটা ভাইরাস, অ্যাস্ট্রো ভাইরাস, ক্যালিসি ভাইরাস, শিগেলা, ক্যাম্পাইলোব্যাক্টার ইত্যাদি। এছাড়া সংক্রামিত খাবারের যদি খেয়ে থাকে, যেমন কাঁচা কোনো সবজি বা কাঁচা খাবার বা দূষিত খাবার ইত্যাদি। এছাড়া যদি পানির সংস্পর্শে আসে, যেমন সাঁতার কাটতে গিয়ে বা দূরে কোথাও ক্যাম্পিং করতে গিয়ে বা সমুদ্রের পরিবেশে ঘুরতে গিয়ে সেখানে যদি কোনো কারণে বাইরের পানি খায়, সেক্ষেত্রে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া কোথাও ভ্রমণ করতে গিয়ে, বিশেষ করে কিছু কিছু অঞ্চলে নির্দিষ্ট প্যাথোজেন যেমন ইকোলাই বেশি পাওয়া যায়, ইকোলাইয়ের সংস্পর্শে আসলেও ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া পশুর সংস্পর্শ, যেমন কুকুর, বিড়াল ইত্যাদি। বা অনেক সময় আপনি হাসপাতালে গেলেন আপনার কোনো আত্মীয় স্বজনকে দেখতে, সেখানে গিয়ে তাদের সংস্পর্শে আসার কারণে আপনার ডায়রিয়া হলো, বা কোনো অ্যান্টিবায়োটিকের খাওয়ার ফলে ডায়রিয়া হলো, বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে ডায়রিয়া হলো ইত্যাদি। এবার ডায়রিয়ার যদি আমরা এপিডেমিওলজি বিশ্লেষণ করি, সেক্ষেত্রে দেখা যায় অন্যতম একটি ভাইরাস রয়েছে নরোভাইরাস। এই নরোভাইরাস প্রায় 20% সংক্রমণজনিত ডায়রিয়ার জন্য দায়ী এবং শিশু ও প্রাপ্তবয়স্ক উভয়ের মধ্যে এটি সমানভাবে দেখা যায়। এটি প্রতি বছর উন্নয়নশীল দেশগুলোতে প্রায় 2 লক্ষ এর বেশি মানুষের মৃত্যুর কারণ হয়। এছাড়া রয়েছে রোটা ভাইরাস। এই রোটা ভাইরাস একসময় বিশ্বব্যাপী ছোট শিশুদের মধ্যে গুরুতর রোগের প্রধান কারণ ছিল। তবে রোটা ভাইরাস সম্পর্কিত বিভিন্ন টিকাদান কর্মসূচির মাধ্যমে এটির হার উল্লেখযোগ্যভাবে কমেছে। এছাড়া এটিও দেখা যায় যে উন্নয়নশীল অঞ্চলে 5 বছরের কম বয়সী শিশুদের গড়ে প্রতি শিশুর বছরে 3 বার ডায়রিয়া বা পাতলা পায়খানা হয় এবং এটি অঞ্চল ভেদে কিছু কিছু অঞ্চলে 6 থেকে 8 বার পর্যন্ত হয়। অর্থাৎ কিছু কিছু জায়গায় 5 বছরের কম বয়সী শিশুদের বছরে 3 বার, আবার কিছু কিছু অঞ্চলে 6 থেকে 8 বার পর্যন্ত ডায়রিয়া হয়। ডায়রিয়ার প্যাথোফিজিওলজি যদি আমরা বিশ্লেষণ করি, এক্ষেত্রে দেখা যায়
ডায়রিয়া অন্ত্র বা আমাদের যে ইন্টেস্টাইন রয়েছে, এই ইন্টেস্টাইন দ্বারা পানির শোষণ কমে যাওয়া বা পানির নিঃসরণ বেড়ে যাওয়ার কারণে ঘটে। বেশিরভাগ অ্যাকিউট ডায়রিয়ার ক্ষেত্রে সংক্রমণজনিত কারণ থাকে। আবার ক্রনিক ডায়রিয়াকে সাধারণত 3টি ভাগে ভাগ করা যায়। প্রথমত ওয়াটারি বা জলীয়, দ্বিতীয়ত ফ্যাটি বা ম্যাল অ্যাবজর্পশন এবং সবশেষ হচ্ছে সংক্রমণজনিত। ওয়াটারি ডায়রিয়া হচ্ছে ল্যাকটোজ ইনটলারেন্স এর একটি কারণ, অর্থাৎ ল্যাকটোজ ইনটলারেন্স জলীয় বা ওয়াটারি ডায়রিয়ার একটি কারণ, যেখানে আমাদের যে ইন্টেস্টাইন রয়েছে এই ইন্টেস্টাইনের লুমেনে পানির নিঃসরণ বেড়ে যায়। এই রোগে অর্থাৎ যাদের ওয়াটারি ডায়রিয়া হয়, এক্ষেত্রে দেখা যায় আক্রান্ত রোগীদের সাধারণত পেট ফুলে যায় এবং গ্যাসের সমস্যা দেখা যায়। এছাড়া আমাদের ইন্টেস্টাইনে ল্যাকটেজ এনজাইম নামে একটা এনজাইম রয়েছে, ল্যাকটেজ। এই ল্যাকটেজ এনজাইম ল্যাকটোজ ভেঙে সহজে শোষণযোগ্য উপাদানে রূপান্তরিত করে। কিন্তু এই যে ল্যাকটেজ এনজাইম, এই ল্যাকটেজ এনজাইমের যদি অভাব হয়, সেক্ষেত্রে ল্যাকটোজ অন্ত্রে থেকে যায়। ফলে এটি একটি অসমোটিক ভাবে সক্রিয় পদার্থ হওয়ায় অন্ত্রে পানি ধরে রাখে এবং আকর্ষণ করে, যার ফলে ওয়াটারি ডায়রিয়া হয় বা জলীয় ডায়রিয়া হয়। 2 নাম্বার হচ্ছে ফ্যাটি ডায়রিয়া। ফ্যাটি ডায়রিয়ার সাধারণ কারণগুলোর মধ্যে রয়েছে সেলিয়াক ডিজিজ এবং ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। অগ্নাশয় বা প্যানক্রিয়াস থেকে নির্গত এনজাইম আমাদের শরীরে যে খাবারগুলো আমরা গ্রহণ করি সেই খাবারগুলো ভাঙতে সাহায্য করে। এই এনজাইমগুলো চর্বি, কার্বোহাইড্রেট এবং প্রোটিনের হজমে সহায়তা করে। কিন্তু যখন কোনো রোগী ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে আক্রান্ত থাকে, তখন এই সব এনজাইমের নির্গমনে ঘাটতি হয়, ফলস্বরূপ ম্যাল অ্যাবজর্পশন হয়। রোগীর পেট ব্যথা, গ্যাস এবং চর্বি হজম না হওয়ার কারণে দুর্গন্ধযুক্ত, ফ্যাকাশে এবং ভারী মলত্যাগের মতো সমস্যা দেখা যায়। তারপর হচ্ছে সংক্রমণজনিত ডায়রিয়া। সংক্রমণজনিত বা সিক্রেটারি ডায়রিয়ার ক্ষেত্রে সাধারণ কারণ হলো ব্যাকটেরিয়া এবং ভাইরাস সংক্রমণ। এতে আমাদের ইন্টেস্টাইনের এপিথেলিয়াল কোষে আঘাতের কারণে মল তরল হয় বা নরম হয়। অন্ত্রের এপিথেলিয়াল কোষগুলি পানি, ইলেকট্রোলাইট এবং অন্যান্য দ্রবণ শোষণে সাহায্য করে। কিন্তু সংক্রমণের ফলে কোষগুলো ক্ষতিগ্রস্ত হলে অন্ত্রের যে লুমেন রয়েছে সেই লুমেন পানি শোষণ করতে পারে না, ফলে তরল মল তৈরি হয়। ডায়রিয়ার ক্ষেত্রে যেই উপসর্গ বা লক্ষণগুলো আমরা পেয়ে থাকি সেগুলো হচ্ছে রোগীর পেট ব্যথা করে, পেট ফাঁপা থাকে, পেটে কন্ট্রাকশন হয় বা সংকোচন প্রসারণ এরকম কিছু দেখা যায়। যদি ডায়রিয়া যদি সিরিয়াস পর্যায়ে চলে যায়, সেক্ষেত্রে দেখা যায় রোগীর ওজন কমে যায়, জ্বর হয়, শরীর ব্যথা করে, ঠান্ডা লাগে। এছাড়া ডায়রিয়া অন্য কিছু রোগেরও উপসর্গ হতে পারে, যার মধ্যে কিছু কিছু গুরুতর হতে পারে, যেমন পায়খানায় রক্ত বা পুজ, দীর্ঘস্থায়ী বমি, পানি শূন্যতা ইত্যাদি। ডায়রিয়ার জটিলতা সমূহের মধ্যে সাধারণত 2টি রয়েছে। একটি হচ্ছে পানি শূন্যতা, কারণ
তীব্র এবং ঘন ঘন ডায়রিয়া, ঘন ঘন পায়খানা করার কারণে শরীরে পানি শূন্যতা দেখা দেয়, এবং ম্যাল অ্যাবজর্পশন যেটা, এটা দীর্ঘস্থায়ী ডায়রিয়ার ক্ষেত্রে দেখা যায়। এবার আমরা ডায়রিয়ার ক্ষেত্রে ব্যবহৃত হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে জানবো, যেগুলো আমরা ডায়রিয়াতে ব্যবহার করতে পারি। প্রথমত রয়েছে আর্সেনিক অ্যালবাম। আর্সেনিক অ্যালবামের ক্ষেত্রে রোগীর মল খুবই অল্প পরিমাণে হয়। এর সাথে রোগীর মধ্যে অস্থিরতা, উদ্বেগ এবং ব্যথা সহ্য করতে না পারার মতো লক্ষণ দেখা যায়। রোগী বারবার অল্প অল্প পানি পিপাসা হয়, এবং রোগীর মলের তুলনায় রোগীর অবসাদ এবং দুর্বলতা অত্যন্ত বেশি হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো রোগীর মলদ্বারে জ্বালাপোড়া করা এবং টেনাসমাস থাকা, অর্থাৎ পায়খানা করার তীব্র চাপ অনুভব করা। আবার আর্সেনিকের মল গাঢ় হলুদ এবং অপরিপাকযুক্ত হয়ে থাকে, অর্থাৎ খাবার দেখা যায় যে হজম হয়নি। এছাড়া পিচ্ছিল এবং রক্ত মিশ্রিত হতে পারে। অনেক সময় মল হলুদ না হয়ে গাঢ় সবুজ এবং অত্যন্ত দুর্গন্ধযুক্ত হয়, এবং এই লক্ষণগুলো রাতের বেলা এবং খাবার ও পানি পান করার পর আরো খারাপের দিকে যায়। এছাড়া ঠান্ডা খাবার যদি খাওয়া হয়, শীতের সময় অনেকেই খেয়ে থাকেন, যেমন আমি আমি নিজেই ঠান্ডা খাবার খাই অনেক সময়। তো ঠান্ডা খাবার, বরফ, আইসক্রিম, বাচ্চা কাচ্চারা শীতের সময় অনেকে জিদ করে আইসক্রিম খায়। এক্ষেত্রে আইসক্রিম বা বরফ বা ঠান্ডা খাবার ইত্যাদি পেটে গিয়ে যদি ডায়রিয়া হয়, সেক্ষেত্রে এটি একটি বড় ঔষধ ব্যবহার করার মতো। এছাড়া দূষিত খাবার খেয়েও যদি ডায়রিয়া হয়, সেক্ষেত্রে আমরা আর্সেনিক ব্যবহার করতে পারি। 2 নম্বরে রয়েছে ভেরাট্রাম অ্যালবাম। ভেরাট্রাম অ্যালবামের বৈশিষ্ট্যগুলো আর্সেনিকামের মতোই স্পষ্ট, যেমন প্রচুর পরিমাণে পানির মতো মল, যা খুব জোরে বের হয়, ফ্রিকোয়েন্সি খুব হাই, খুব বেশি পরিমাণে বের হয়। মলের আগে পেট ব্যথা করে, মলের পরে চরম দুর্বলতা থাকে, সারা শরীরে ঠান্ডা ঘাম, শীতলতা এবং নীলাভ ভাব থাকে। এছাড়া ভেরাট্রামের মল পানির মতো এবং এর মধ্যে সাদা দানার মতো থাকে, যেটাকে আমরা সাধারণত রাইস ওয়াটার ডিসচার্জ নামে জেনে থাকি। মলের আগে তীব্র পেট ব্যথা করে বা পিঞ্চিং কলিক হয়, এবং এই ব্যথা মলের সময়ও থাকতে পারে, এবং এর সঙ্গে প্রায় বমি ভাব থাকে। পা ও পায়ের পেশিতে টান বা ক্রাম্প হতে পারে। এবং ভেরাট্রামের সাধারণ লক্ষণগুলোর মধ্যে একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো ঠান্ডা পানির জন্য অত্যধিক তৃষ্ণা, এবং যখনই পানি খায় খুব বড় বড় চুমুকে বা ঢোকে সে পানি খেয়ে থাকে। 3 নম্বরে রয়েছে সিনকোনা অফিসিনালিস বা চায়না অফিসিনালিস। কোনো ক্ষেত্রে যদি আর্সেনিকাম এবং ভেরাট্রাম প্রযোজ্য না হয়, তবে যে ওষুধটির কথা আমরা ভাবতে পারি সেটি হচ্ছে সিনকোনা অফিসিনালিস বা চায়না অফিসিনালিস। বিশেষ করে যদি ডায়রিয়া ব্যথাহীন হয় এবং মল অপরিপাকযুক্ত হয়, অর্থাৎ খাবার হজম হয়নি, যা আমরা মলে দেখতে পাই। এবং সিনকোনার ডায়রিয়ার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি ব্যথাহীন, এবং এর মধ্যে মৃতদেহের মতো এক ধরনের দুর্গন্ধ থাকে। মল পিচ্ছিল হয়, পিত্তযুক্ত বা বাইল যুক্ত হয়, কালচে অপরিপাকযুক্ত খাবার থাকে, এবং এটি রাতে এবং খাওয়ার পরে আরো বেড়ে যায়।
এবং এর ফলে শরীর খুব দ্রুত ক্লান্ত এবং শারীরিক দুর্বলতা দেখা দেয়। এবং এই যে অতিরিক্ত মলত্যাগের কারণে শরীরে ক্লান্তি এবং শারীরিক দুর্বলতা আসে, এটি মূলত চায়নাকে ফসফরিক অ্যাসিড থেকে আলাদা করে। অর্থাৎ ফসফরিক অ্যাসিডেও আমরা রোগীর মধ্যে চায়নার মতোই লক্ষণগুলো পাই। বিশেষ করে রোগীর পেটে গুড়গুড় শব্দ করে, সারা শরীরে ঘাম হয়, পাতলা পানির মতো ব্যথাহীন মল, প্রচুর তৃষ্ণা ইত্যাদি থাকে। কিন্তু যেই বিষয়টি ফসফরিক অ্যাসিড থেকে চায়নাকে আলাদা করে সেটা হচ্ছে যে চায়নায় রোগী খুব ক্লান্ত হয়ে যায়, এক্সহস্টেড হয়ে যায়। এছাড়া আমরা জানলাম যে সিনকোনা ডায়রিয়া খাবার পর খারাপ হয়। যদি এটি ফল খাওয়ার কারণে হয় বা ফল খাওয়ার কারণে আরো খারাপ হয়, তবে চায়নাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ওষুধ। এছাড়া এটি গ্রীষ্মকালীন ডায়রিয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ। সিনকোনার তৃষ্ণার ধরন আর্সেনিকের মতো। রোগী অল্প অল্প করে বারবার পানি পান করে এবং কিন্তু এতে আর্সেনিকের মতো জ্বালা পোড়ার অনুভূতি থাকে না। এছাড়া তীব্র অসুস্থতার পরে শুরু হওয়া ডায়রিয়ার ক্ষেত্রে সিনকোনা কার্যকরী একটি ওষুধ। 4 নাম্বার হচ্ছে সালফার। সালফারের ডায়রিয়া অত্যন্ত বৈশিষ্ট্যময়। এতে মলের ধরন পরিবর্তনশীল, অর্থাৎ মল হলুদ, কখনো পানির মতো পিচ্ছিল এবং স্ক্রোফুলাস শিশুদের ক্ষেত্রে অপরিপাকযুক্ত খাবার থাকতে পারে মলের মধ্যে, যেমনটা আমরা চায়নার ক্ষেত্রে দেখলাম। এর বৈশিষ্ট্য হচ্ছে সাধারণত সকালবেলা, বিশেষ করে ভোর 4টা বা 5টার দিকে এর লক্ষণগুলো খারাপ হয়। রোগীকে হঠাৎ ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে টয়লেটে যেতে হয়। এই ভোরবেলা ডায়রিয়ার জন্য অনেক ধরনের ওষুধই রয়েছে, কিন্তু সালফারও তাদের মধ্যে উল্লেখযোগ্য। সালফারে মলদাহে প্রদাহের প্রবণতা থাকে, মলদার চুলকায়, সেখানে জ্বালা এবং ব্যথা অনুভূত হয় এবং মল অত্যন্ত ক্ষার জাতীয়, অর্থাৎ অ্যাসিডিক যাকে বলে, এবং সেই ক্ষার জাতীয় মল ত্বকে ক্ষতের সৃষ্টি করতে পারে। এছাড়া সালফারের মল দুর্গন্ধযুক্ত এবং এমন একটি গন্ধ থাকে যা সবসময় মনে হয় রোগীর শরীরে থাকেই, যার কারণে তার আশপাশের লোকেরা খুব সহজে বুঝতে পারে যে হয়তো সে কিছু করছে, যার কারণে তার শরীরে এমন একটা গন্ধ রয়েছে। এছাড়া মলদ্বারে রক্ত মিশ্রিত শ্লেষ্মাযুক্ত ডায়রিয়া, যা মলের আগে পেট ব্যথার সঙ্গে আসে, এক্ষেত্রেও সালফার প্রয়োগ করা যেতে পারে। 5 নম্বরে রয়েছে অ্যালোসকোট্রিনা। অ্যালো এমন একটি ওষুধ যা মূলত মলদ্বারে প্রভাব ফেলে। এটি মলত্যাগের যে ক্রমাগত প্রবণতা সৃষ্টি করে সেটা প্রতিরোধে সাহায্য করে। এছাড়া মলের সঙ্গে প্রচুর পরিমাণে বাতাস বা ফ্লাটুলেন্স বের হয়। মলদ্বারে অস্বস্তি থাকে, দুর্বলতা এবং মল ধরে রাখতে না পারার একটা অনুভূতি থাকে রোগীর মধ্যে। রোগীর মনে হয় যে কোনো সময় মল বের হয়ে যাবে, তাই সে বায়ু বা ফ্লাটুলেন্স ছাড়তেও ভয় পায়, কারণ সে ভাবে হয়তো এতেও তার মল বের হয়ে যাবে। এবং এই অবস্থা কিছু কিছু ক্ষেত্রে শিশুদের মধ্যেও দেখা যায়, তারা ফ্লাটুলেন্সের সময় মলত্যাগ করে ফেলে। এটি খাওয়ার পরে খারাপ হয়, তবে দিনের বেলা সচরাচর রোগী একটু ভালো থাকে এবং এই যে তার মল
ধরে রাখতে না পারার যে প্রবণতা, কারণ কি? কারণ তার মলদ্বারের পেশির দুর্বলতা, এবং এতটাই দুর্বল যে রোগী যদি প্রস্রাব করতে বসে সেক্ষেত্রেও সে মল ত্যাগ করে ফেলে। মল ত্যাগের পরে চরম দুর্বলতা এবং ঘাম থাকে। 6 নম্বরে রয়েছে ক্রোটন টিগলিয়াম। ক্রোটন টিগলিয়ামের বৈশিষ্ট্য হচ্ছে মল সাধারণত হলুদাভ পানির মতো হয়, যা পানির কল থেকে পানি ঠিক যেভাবে বের হয় সেভাবে বের হতে পারে, খুব দ্রুত বের হয়। রোগীর মধ্যে বমি ভাব এবং বমি হওয়ার প্রবণতা থাকে। খাওয়া দাওয়া করার পর ডায়রিয়া আরো বেশি হয়, এবং যেটা বললাম যে মল খুব দ্রুত এবং একেবারেই বের হয়ে যায়, ফলে রোগী অনেকটা স্বস্তি বোধ করে। 7 নম্বরে রয়েছে রিয়াম প্যালমাটাম। রিয়ামের একটি লক্ষণ সবসময় আমাদেরকে এই ওষুধটির কথা মনে করিয়ে দেয়, তা হচ্ছে মলের এবং পুরো শরীরের টক ভাব। যদিও রিয়াম টক মলের জন্য একমাত্র ঔষধ নয়, অর্থাৎ আরো ওষুধ রয়েছে, কিন্তু টক মল না হলেও রিয়াম কার্যকর হতে পারে। এবং এই ওষুধের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে দুর্বলতা। টক ভাবের পাশাপাশি, অর্থাৎ পায়খানায় টক ভাবের পাশাপাশি রোগীর পেটে কলিক পেইন থাকে এবং টেনাসমাস থাকে খুব বেশি। মলের রং বাদামি এবং ফেনাযুক্ত হয়, যা সাধারণত টক, এবং এটি নড়াচড়া এবং খাবার খাওয়ার পর বেশি হয়। এবং মলত্যাগের সময় এক ধরনের শীতল অনুভূতি রিয়ামের রোগীর মধ্যে কাজ করে, এবং মলত্যাগের পরে পেটের ব্যথা চলতে থাকে। সেক্ষেত্রে আমরা রিয়াম প্যালমাটাম ব্যবহার করতে পারি। তারপরে রয়েছে পোডোফাইলাম। পোডোফাইলামের বৈশিষ্ট্য আমরা যেটা সালফারে দেখে আসলাম, যে সালফারের রোগী ভোর 4টা-5টার সময় পায়খানা করতে যায়। ঠিক পোডোফাইলামও সাধারণত ডায়রিয়া, যেখানে ডায়রিয়া ভোরবেলায় হয়, সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি ওষুধ। মল পানির মতো হলুদাভ, প্রচুর পরিমাণে এবং খুব জোরে বের হয়। এটি ব্যথাহীন ভাবে ভোর 3টা থেকে সকাল 9টার মধ্যে হতে পারে, এবং দিনের বেলা মলত্যাগ স্বাভাবিক হয়। এটি খাওয়ার পরপরই এবং পেটের ব্যথার সঙ্গে মলটা ত্যাগ হয়, যা ওয়ার্ম অ্যামোলাইজেশন বা উষ্ণতার প্রয়োগে এবং সামনের দিকে যদি ঝুঁকে বসে রোগী, সেক্ষেত্রে উপশম হয়। পেটে এবং মলদ্বারে চরম দুর্বলতার অনুভূতি হয়, এবং এটি এই ওষুধের প্রধান বৈশিষ্ট্য। এছাড়া পোডোফাইলাম বাচ্চাদের যখন দাঁত বের হয় সেই সময় ডায়রিয়ার ক্ষেত্রেও কার্যকর, বিশেষত যদি সেরিব্রাল সিমটমস বা মস্তিষ্কের কোনো উপসর্গ রোগীর মধ্যে আমরা পাই। আবার কখনো কখনো মাথা ব্যথা ডায়রিয়ার সাথে হতে পারে, অর্থাৎ ডায়রিয়া হচ্ছে রোগীর মাথা ব্যথাও আছে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। 9 নম্বরে রয়েছে মার্কিউরিয়াস। মার্কিউরিয়াস বলতে এখানে মূলত মার্কিউরিয়াস সোলোবিলিসকে বোঝানো হয়েছে। তবে এখানে মার্কিউরিয়াস সোলোবিলিস এবং পরোসিভাসের মধ্যে একটা পার্থক্য বলা উচিত। সেটা হচ্ছে যে মলত্যাগের সময় চাপ দেওয়া বা স্ট্রেইনিং, এটা মার্কিউরিয়াসের একটা প্রধান বৈশিষ্ট্য, এবং এটি মার্কিউরিয়াস পরোসিভাসে বেশি স্পষ্ট, যা মার্কিউরিয়াস সোলোবিলিস এর চেয়ে বেশি কার্যকর হয় সাধারণত। এবং পরোসিভাস ডিসেন্ট্রির জন্য একটি খুব ভালো ওষুধ। তো মার্কিউরিয়াস সোলোবিলিসে মল পিচ্ছিল, রক্ত মিশ্রিত হয়। মলের সাথে অবিরত চাপ দেওয়া
স্ট্রেইনিং বা টেনাসমাস, মলদ্বারে চাপ অনুভূতি ইত্যাদি থাকে এবং রোগীর মনে হয় মল সম্পূর্ণ বের হচ্ছে না, যা নেভার গেট ডান ফিলিং নামে পরিচিত। আপনারা বড়িকে পেয়ে যাবেন। এছাড়া লিভার খুব সংবেদনশীল থাকে। মলত্যাগের আগে প্রচন্ড চাপ অনুভূত হয়, ঠান্ডা অনুভূতি থাকতে পারে। হলুদ বা মাটি রঙের ডায়রিয়ায় মার্কিউরিয়াস প্রয়োগে খুব ভালো ফলাফল পাওয়া যায়। এছাড়া মুখ থেকে অসুস্থ গন্ধ আসা রোগীর আরেকটি ভালো বৈশিষ্ট্য। 10 নম্বরে রয়েছে ক্যালকেরিয়া কার্বনিকাম। যে কোনো অন্ত্রের সমস্যা, ইন্টেস্টাইনাল প্রবলেমে ক্যালকেরিয়া উপেক্ষা করা উচিত নয়। এটি টক মল, অপরিপাকযুক্ত মলের জন্য একটি গুরুত্বপূর্ণ ঔষধ। শিশুদের যখন দাঁত ওঠে ঠিক সেই সময়ে যদি ফন্টানেল মাথার উপরের অংশ খোলা থাকে সেক্ষেত্রে ক্যালকেরিয়া ব্যবহার করা যেতে পারে। এছাড়া ক্যালকেরিয়া কার্বনিকার রোগী সাধারণত প্রচন্ড ক্ষুধা থাকে এবং ফসফরিক অ্যাসিডের মতো ডায়রিয়া সত্ত্বেও রোগীর মধ্যে কোনো দুর্বলতা দেখা যায় না। 11 নম্বর হচ্ছে ফসফরাস। ফসফরাস সাধারণত দীর্ঘস্থায়ী বা ক্রনিক ডায়রিয়ার একটি কার্যকর ওষুধ। এক্ষেত্রে মল সবুজ শ্লেষ্মাযুক্ত হয়, যা সাধারণত ভোরবেলা খারাপ হয় এবং এটি ব্যথাহীন এবং অপরিপাকযুক্ত খাবার থাকতে পারে মলে। ক্রনিক এবং ব্যথাহীন ডায়রিয়া যেখানে খাবার হজম হয় না সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। মলদ্বারে প্রবেশ করার পরপরই বের হয়ে আসে এবং এতে সাদা কণা জাতীয় কিছু যেমন চাল বা তেলের দানা এরকম কিছু লক্ষ্য করা যেতে পারে। ডায়রিয়ার সাথে রোগীর মধ্যে এক ধরনের দুর্বলতা দেখা যায় এবং যা পান করছে রোগী, যা খাচ্ছে তা পেটে গিয়ে যদি গরম হয়, খাবারটা কেবল হজম হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, সেই সময় দেখা যায় রোগী বমি করে ফেলে। 12 নম্বর হচ্ছে আর্জেন্টাম নাইট্রিকাম। আর্জেন্টামের রোগীর মল সবুজ হয়, শ্লেষ্মাযুক্ত এবং রক্তাক্ত হয়, যা কাটা পালং শাকের মতো দেখতে লাগে। মলের সঙ্গে প্রচুর বায়ু নিঃসরণ হয় এবং সাধারণত মিষ্টি পানীয় কিছু খেলে সেক্ষেত্রে তারপর যদি ডায়রিয়া হয় এবং মলের রং যদি সবুজ হয় সেক্ষেত্রে আমরা আর্জেন্টাম নাইট্রিকাম ব্যবহার করতে পারি। এছাড়া যে শিশুরা অতিরিক্ত মিষ্টি খেয়ে কলেরা ইনফ্যান্টামে আক্রান্ত হয় তাদের ক্ষেত্রে আর্জেন্টাম নাইট্রিকাম প্রয়োগ করলে ভালো ফলাফল পাওয়া যায়। এছাড়া মানসিক উত্তেজনা এবং আবেগজনিত সমস্যার কারণে ডায়রিয়া হলে আমরা আর্জেন্টাম নাইট্রিকাম ব্যবহার করতে পারি। এরপর হচ্ছে ডিসেন্ট্রি। ডিসেন্ট্রি হলো রক্তযুক্ত ডায়রিয়া, যা কখনো কখনো মিউকাস যুক্ত থাকতে পারে। এটি জীবাণু, পরজীবী এবং রাসায়নিকের কারণে ইন্টেস্টাইনের অস্বস্তিকর অবস্থার কারণে হতে পারে। ডিসেন্ট্রির সবচেয়ে সাধারণ ধরন হলো ব্যাসিলারি ডিসেন্ট্রি বা শিগেলোসিস। এটি শিগেলা ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে হয় এবং ডিসেন্ট্রির আরেকটি ধরন হচ্ছে অ্যামেবিক ডিসেন্ট্রি বা অ্যামেবিয়াসিস। এটি অ্যান্টামিবা নামে একটি এককোষী পরজীবীর সংক্রমণে হয়ে থাকে। লক্ষণ যদি দেখতে চাই আমরা, ব্যাসিলারি ডিসেন্ট্রির লক্ষণ হচ্ছে সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এর প্রতিবেদন অনুযায়ী ব্যাসিলারি ডিসেন্ট্রির লক্ষণ সাধারণত সংক্রমণের 1 থেকে 2 দিনের মধ্যে শুরু হয় এবং প্রায় 7 দিন স্থায়ী হয়। লক্ষণগুলো হতে পারে ডায়রিয়া, যার সহিত রক্ত থাকতে পারে, পায়খানা করার তীব্র ইচ্ছা, এমনকি পেট ফাঁকা থাকার পরেও মলত্যাগের ইচ্ছা থাকে, পেটে ব্যথা থাকে, জ্বর হয় ইত্যাদি। আর অ্যামেবিক ডিসেন্ট্রির লক্ষণ হচ্ছে
পেটের ব্যথা বা ক্রাম্পিং পেইন, পানির মতো ডায়রিয়া যার সহিত রক্ত এবং মিউকাস বা পুজ থাকতে পারে, মাঝে মাঝে কোষ্ঠকাঠিন্য, জ্বর, ঠান্ডা লাগা এবং ক্লান্তি অনুভব করতে পারে রোগী। ডিসেন্ট্রির প্রধানত দুই এবং এগুলোর কারণ সম্পর্কে আমরা এখন জানবো। প্রথমত ব্যাসিলারি ডিসেন্ট্রি বা শিগেলোসিস। শিগেলা ব্যাকটেরিয়ার কারণে ব্যাসিলারি ডিসেন্ট্রি হয় এবং যেসব কারণে একজন রোগী শিগেলা ব্যাকটেরিয়া আক্রান্ত হতে পারে সেগুলো হচ্ছে টয়লেট ব্যবহারের পর সঠিকভাবে হাত না ধোয়া, এমন কিছু স্পর্শ করা যেখানে ব্যাকটেরিয়া রয়েছে, তারপর সেই হাত, মুখ, নাক বা চোখে স্পর্শ করা, এমন খাবার খাওয়া যা ব্যাকটেরিয়া দ্বারা দূষিত, সাঁতার কাটা বা দূষিত নদীর পানি খাওয়া, পুকুরের পানি খাওয়া ইত্যাদি, বা এমন ব্যক্তির সাথে যৌন সংস্পর্শে আসা যিনি ব্যাসিলারি ডিসেন্ট্রি থেকে সেরে উঠেছেন। কারণ শিগেলা ব্যাকটেরিয়া সংক্রমণের লক্ষণ বন্ধ হওয়ার পরেও একজন ব্যক্তির মলে 1 থেকে 2 সপ্তাহ পর্যন্ত এই ব্যাকটেরিয়া থাকতে পারে, তাই তার সাথে সংস্পর্শে আসলেও ব্যাকটেরিয়া তার শরীরে যেতে পারে। অ্যামিবিক ডিসেন্ট্রি বা অ্যামিবিয়াসিস। পরজীবী অ্যান্টামিবার কারণে অ্যামিবিক ডিসেন্ট্রি হয় এবং অধিকাংশ ক্ষেত্রে অ্যান্টামিবা ডিমযুক্ত মল দ্বারা দূষিত খাদ্য বা পানি গ্রহণের ফলে অ্যামিবিক ডিসেন্ট্রি হয়ে থাকে। এবং যেসব ব্যক্তিরা খুব বেশি অ্যামিবিক ডিসেন্ট্রি হওয়ার ক্ষেত্রে ঝুঁকির মধ্যে থাকে তারা হচ্ছে গর্ভবতী নারী বা সদ্য প্রসব করা নারী, প্রসব নবজাতক শিশু, অপুষ্টিতে ভুগছেন এমন ব্যক্তি বা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এমন ব্যক্তি ইত্যাদি। এবং ডিসেন্ট্রিতে আমরা যেসব হোমিও ওষুধ ব্যবহার করতে পারি তার মধ্যে প্রথমে রয়েছে মার্কিউরিয়াস করোসিভাস, যেটা আমরা একটু আগে পড়লাম, জেনেছিলাম ডায়রিয়া পড়ার সময়। তো মার্কিউরিয়াস করোসিভাসে রোগীর মলে অল্প মিউকাস এবং রক্ত থাকে, অর্থাৎ মিউকাস এবং রক্ত অল্প পরিমাণে থাকে এবং রোগীর মধ্যে চরম টেনাসমাস থাকে, অর্থাৎ পায়খানা করার তীব্র চাপ অনুভব করে এবং এক ধরনের কেটে যাওয়ার মতন অনুভূতি রোগীর মধ্যে থাকে। 2 নম্বর হচ্ছে অ্যাসক্লেপিয়াস টিউবেরোসা। অ্যাসক্লেপিয়াস টিউবেরোসার পায়খানা নরম এবং দুর্গন্ধযুক্ত হয় এবং টেনাসমাস খুব দীর্ঘ সময় যাবত থাকে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে যে পায়খানা যখন হয়, পায়খানা হওয়ার সময় পেটে এক ধরনের আগুনের স্রোত নেমে যাচ্ছে এরকম একটা অনুভূতি রোগীর মধ্যে থাকে। এবং এর সাথে আরেকটি বিষয় থাকলে তো অ্যাসক্লেপিয়াস টিউবেরোসা দেওয়া খুব জরুরি হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে শরীরে রিউমেটিক পেইন থাকে, সেক্ষেত্রে আমরা অ্যাসক্লেপিয়াস টিউবেরোসা ব্যবহার করতে পারি। 3 নম্বর হচ্ছে মার্কিউরিয়াস সোলোবিলিস। যেখানে মূত্রাশয় এবং মলদ্বারে একই সময়ে টেনাসমাস থাকে, অর্থাৎ এইদিকে মূত্রাশয়ে প্রচন্ড ঘন ঘন প্রস্রাব করার একটা প্রবণতা থাকে, আবার মলদ্বারেও একই অবস্থা, বারবার খালি মল প্রয়োগ করার চাপ থাকে এবং রোগীর মধ্যে পায়খানার মল সাধারণত সবুজাভ এবং রক্ত মিশ্রিত, যা রাতে বেশি হয় এবং যে কোনো ডিসচার্জের সময় রোগীর মধ্যে শীত শীত ভাব থাকে এবং কেটে যাওয়ার মতো ব্যথা থাকে, যেটা আমরা মার্কিউরিয়াস করোসিভাসেও পেয়েছি। সেক্ষেত্রে আমরা মার্কিউরিয়াস সোলোবিলিস ব্যবহার করতে পারি। 4 নম্বর হচ্ছে অ্যালোসকোট্রিনা। অ্যালোসকোট্রিনা যেখানে অতিরিক্ত মিউকাসযুক্ত জেলির মতো পায়খানা হয় এবং পায়খানার পর মলদ্বারে ব্যথা অনুভূত হয়, পায়খানার পরিমাণ সাইজ ছোট, বাদামি, আধা তরল এবং খুব সহজেই বের হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে জেলির মতো পায়খানা হওয়া। 5 নম্বরে রয়েছে ক্যাপসিকাম। ক্যাপসিকাম হচ্ছে অতিরিক্ত মিউকাসযুক্ত রক্ত মিশ্রিত পায়খানার ক্ষেত্রে এবং রোগীর
মধ্যে অতিরিক্ত জ্বালা, মলদ্বারে জ্বালা থাকে এবং টেনাস মাছ থাকে। 6 নম্বরে রয়েছে ক্যান্থারিস। ক্যান্থারিসের মূল কিনোট সিমটম বলা চলে, যেটা বডিকে আছে ডিসেন্ট্রি, মিউকাস স্টুল লাইক স্ক্র্যাপিংস অফ ইন্টেস্টাইন। অর্থাৎ ডিসেন্ট্রি বা আমাশয়ের ক্ষেত্রে মল হতে শ্লেষ্মাযুক্ত পদার্থ নির্গত হয়, যা দেখতে অনেকটা অন্ত্রের আবরণের বা মিউকাস মেমব্রেনের আবরণের খোসা ছাড়ানোর মতন হয়। অর্থাৎ আমরা যেভাবে পেঁয়াজ থেকে বা শসা খাওয়ার সময় চেঁচে চেঁচে খোসা ছাড়াই, ঠিক সেরকম মনে হয় যেন অন্ত্রের যে মিউকাস মেমব্রেন রয়েছে সেগুলো চেঁচে চেঁচে খোসা ছাড়ানো হয়েছে। এটি সাধারণত অন্ত্রের প্রদাহজনিত অবস্থার একটি লক্ষণ। পায়খানার সময় জ্বালা করে, মলদ্বার এবং মূত্রাশয়েও টেনাস মাছ থাকে। 7 নম্বর হচ্ছে সেনেসিও অরিয়াস। এটি মূলত পাতলা রক্তযুক্ত পায়খানা, এবং যেখানে খুব পরিমাণে টেনাস মাছ থাকে, পায়খানা করার সময় প্রচুর চাপ প্রয়োগ করতে হয় এবং পায়খানার মধ্যে শক্ত মলের গাঁট থাকতে পারে। এমন ক্ষেত্রে আমরা সেনেসিও অরিয়াস ব্যবহার করতে পারি। কলসিকাম। 8 নম্বরে রয়েছে কলসিকাম। কলসিকাম হচ্ছে যেখানে তীব্র ব্যথা থাকে, যা পায়খানার পরেও দীর্ঘ সময় ধরে থাকে, এবং এটি সাধারণত শীতকাল, শরৎকাল এবং স্যাঁতসেঁতে আবহাওয়া, সাধারণত বর্ষাকাল অর্থাৎ শীত মৌসুমে এই ডিসেন্ট্রিতে আমরা ব্যবহার করতে পারি। 9 নম্বরে রয়েছে এরিজেরন। এরিজেরনের ক্ষেত্রে নাভির পাশে খুব ঘন ঘন এবং তীব্র ব্যথা থাকে, পায়খানা খুব কম, ছোট, সাইজ ছোট এবং রক্ত মিশ্রিত হতে পারে। 10 নম্বরে রয়েছে ইপিকাক। ইপিকাক সাধারণত সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারি যেখানে বমি বমি ভাব, যা বমি করার পরেও দূর হয় না, অর্থাৎ বমি করার পরে আবার বমি করার একটা প্রবণতা থাকে এবং পায়খানাগুলো দুর্গন্ধযুক্ত এবং মৃগাযুক্ত হয়, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। এবং আর্সেনিক অ্যালবাম, যেখানে অত্যন্ত ক্লান্তি এবং শক্তিহীনতা দেখা দেয়, অর্থাৎ রোগী মলত্যাগের কারণে খুব দুর্বল হয়ে পড়ে, আক্রান্ত ব্যক্তি খাবারের গন্ধ বা দৃশ্য সহ্য করতে পারে না, বমি বমি ভাব এবং বমি করতে পারে, সেক্ষেত্রে ব্যবহার করতে পারি। এছাড়া শিশুদের ডিসেন্ট্রিতে আমরা অ্যালো টকোডনা ব্যবহার করতে পারি, যেটা বলেছিলাম আমি, জেলির মতো পায়খানা হয় এবং পেটে গর্জনের মতো ব্যথা করে। এছাড়া রয়েছে ম্যাগনেসিয়া কার্বনিকা। এক্ষেত্রে সাধারণত মল ফেনাযুক্ত, সবুজাভ এবং পানির মতো পায়খানা হয়, সঙ্গে টেনাস মাছ থাকে, রোগীর শরীর থেকে টক গন্ধ বের হয় এবং বমিও করতে পারে। এবং সবশেষ হয়েছে ব্যারাইটা কার্ভ। ব্যারাইটা কার্ভ যেখানে খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে পেটে ব্যথা হয় এবং রক্তযুক্ত পায়খানা হয়, সেক্ষেত্রে আমরা ব্যারাইটা কার্বনিকাম ব্যবহার করতে পারি। এরপর রয়েছে আমাদের আজকের শেষ টপিক, ফুড পয়জনিং। খাদ্যবাহিত রোগ, যা সাধারণত ফুড পয়জনিং নামে পরিচিত, এটি দূষিত, পচা এবং বিষাক্ত খাবার খাওয়ার কারণে ঘটে থাকে। ফুড পয়জনিং এ যে লক্ষণগুলো আমরা দেখতে পাই, পেট ব্যথা করে, ডায়রিয়া থাকে, বমি বমি ভাব, বমি হওয়া, কিছু ক্ষেত্রে ক্ষুধা মন্দা হওয়া, রোগীর মধ্যে জ্বর জ্বর ভাব থাকা, দুর্বলতা এবং মাথা ব্যথা থাকতে পারে। এবং যেসব ফুড পয়জনিং জীবন হানিকর অর্থাৎ মৃত্যুর মুখে নিয়ে যায় রোগীকে, সেগুলোর ক্ষেত্রে যেসব লক্ষণ থাকতে পারে সেটা হচ্ছে যে 3 দিনের বেশি স্থায়ী ডায়রিয়া, অর্থাৎ 3 দিনের বেশি ডায়রিয়া থাকা, রোগীর 102 ডিগ্রি ফারেনহাইট বা 38.9 ডিগ্রি সেলসিয়াস এর বেশি জ্বর হওয়া, দেখা বা কথা বলার সমস্যা, এটা ফুড পয়জনিং এর ক্ষেত্রে স্বাভাবিক বিষয়, যদি খুব মারাত্মক বিষক্রিয়া হয় আর কি। এছাড়া মারাত্মক পানি শূন্যতা, যেমন রোগীর মুখ শুকিয়ে যাওয়া, প্রস্রাব খুব কম এবং একেবারেই না হওয়া,
তরল গ্রহণে সমস্যা, রক্তযুক্ত প্রস্রাব ইত্যাদি জীবন হানিকর ফুড পয়জনিং এর লক্ষণ। ফুড পয়জনিং কতদিন স্থায়ী হয়? সবার মনে প্রশ্ন আসতে পারে। সংক্রমণের উৎসের উপর নির্ভর করে ফুড পয়জনিং এর লক্ষণ দেখা দিতে 30 মিনিট থেকে 8 সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। আমি আজকে সকালে খেলাম দূষিত খাবার, আমার যে রাতেই ফুড পয়জনিং হবে এমনটা নাও হতে পারে। অর্থাৎ 30 মিনিট থেকে 8 সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। অর্থাৎ আপনি 1 সপ্তাহ আগে একটা খাবার খেয়েছেন, সেটার প্রতিক্রিয়া 1 সপ্তাহ পরেও আসতে পারে। এবং চিকিৎসা নেওয়া হোক বা না হোক, বেশিরভাগ ক্ষেত্রে ফুড পয়জনিং 1 সপ্তাহের মধ্যে সেরে যায় সাধারণত। এবং ফুড পয়জনিং এর সাধারণত 3টি কারণে ঘটে। একটি হচ্ছে ব্যাকটেরিয়া, একটি পরজীবী এবং 3 নাম্বার হচ্ছে ভাইরাস। এই রোগ জীবাণুগুলো প্রায় সব ধরনের খাদ্যে থাকতে পারে, তবে রান্নার সময় উচ্চ তাপমাত্রায় সাধারণত এই জীবাণুগুলোকে ধ্বংস করে। এবং কাঁচা খাবার খাওয়া এটা মূলত ফুড পয়জনিং এর একটি সাধারণ উৎস, কারণ এগুলো তো রান্নার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায় না, ফলে জীবাণুগুলো থেকে যায়। এবার আমরা একটু ব্যাকটেরিয়া, পরজীবী এবং ভাইরাস সম্পর্কে বিস্তারিত জানবো। ফুড পয়জনিং এর সবচেয়ে সাধারণ কারণ হচ্ছে ব্যাকটেরিয়া, বিশেষত ইকোলাই, লিস্টেরিয়া মনোসাইটোজেনাস, সালমোনেলা, ক্যাম্পাইলোব্যাক্টার, ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম। এটার উপর ভিত্তি করে আমাদের একটা ওষুধ রয়েছে যেটার নাম হচ্ছে বোটুলিনাম। আপনারা বড়িকে পেয়ে যাবেন। এবং প্রায় 2 সপ্তাহ আগে সম্ভবত আমি বোটুলিনাম ওষুধ নিয়ে হোমিও স্টাডি ডিসকাশন গ্রুপে একটা বিস্তারিত পোস্ট করেছিলাম। আপনারা যদি দেখে না থাকেন তাহলে গ্রুপে গিয়ে আমার নাম লিখে সার্চ করলেও পেয়ে যাবেন ইনশাল্লাহ। ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম থেকে ওষুধটা, ভাইরাস থেকে ওষুধটা তৈরি, ব্যাকটেরিয়া থেকে ওষুধটা তৈরি হয়েছে। এছাড়া রয়েছে স্টাফাইলোকক্কাস অরিয়াস, শিগেলা ইত্যাদি। কিন্তু ব্যাকটেরিয়ার মধ্যে মূল যেই দুটো ব্যাকটেরিয়া কারণে সবচেয়ে বেশি ফুড পয়জনিং হয় সেটা হচ্ছে ইকোলাই এবং সালমোনেলা। এরপর রয়েছে পরজীবী। ব্যাকটেরিয়ার তুলনায় পরজীবীর কারণে ফুড পয়জনিং সাধারণত কম হয়, তবে খাবারের মাধ্যমে ছড়ানো পরজীবীগুলো অত্যন্ত বিপজ্জনক। পরজীবীর মধ্যে রয়েছে টক্সোপ্লাজমা গন্ডি, জিয়ার্ডিয়া ল্যাম্বোলিয়া, বিভিন্ন ধরনের ফিতা কৃমি, যেমন গরুর ফিতা কৃমি যেটার নাম হচ্ছে টেনিয়া স্যাজিনাটা, শূকরের ফিতা কৃমি যেটার নাম হচ্ছে টেনিয়া সলিয়াম, এছাড়া মাছের ফিতা কৃমি যেটার নাম হচ্ছে ডাইফিলোব্রোথিয়াম ল্যাটাম ইত্যাদি ইত্যাদি পরজীবী। এছাড়া পিনওয়ার্ম, ট্রাইচিনেলা ইত্যাদি পরজীবীর কারণে ফুড পয়জনিং হতে পারে। এবং এই পরজীবীগুলো আপনার হজমতন্ত্রে বছরের পর বছর বাস করতে পারে এবং আপনি জানতে পারবেন না যে আপনার শরীরে এই পরজীবীগুলো রয়েছে। এবং গর্ভবতী ব্যক্তি এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন যেসব রোগ রয়েছে তাদের ক্ষেত্রে এইসব পরজীবী খুব মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। 3 নম্বরে হচ্ছে ভাইরাস। ফুড পয়জনিং ভাইরাসের কারণে হতে পারে, যেটা আমরা জানলাম। মূলত ভাইরাসের মধ্যে রয়েছে হচ্ছে নরো ভাইরাস, রোটা ভাইরাস, অ্যাস্ট্রো ভাইরাস, স্যাপো ভাইরাস এবং হেপাটাইটিস এ ভাইরাস। এরপর হচ্ছে হোমিওপ্যাথিক ম্যানেজমেন্ট। ফুড পয়জনিং এ হোমিওপ্যাথিক ঔষধ যদি আমরা সঠিকভাবে নির্বাচন করতে পারি তাহলে খুব সহজেই আরোগ্য করা সম্ভব। প্রথম ওষুধ হচ্ছে আর্সেনিক অ্যালবাম, যাকে আমরা ফুড পয়জনিং এর ক্ষেত্রে হোমিওপ্যাথিক ফার্স্ট এইড বলে জেনে থাকি। এক্ষেত্রে ডায়রিয়া, বমি বমি ভাব এবং বমি সহ ফুড পয়জনিং হলে এই ওষুধটি ব্যবহার করা যায়। বমির মধ্যে পরিষ্কার পানি বা ঘন আঠালো মিউকাস যুক্ত থাকতে পারে। ব্যক্তি যা খায় তাই বমি করে, অর্থাৎ পেটে বেশিক্ষণ রাখতে পারে না। মল পাতলা, দুর্গন্ধযুক্ত এবং এর সাথে রোগীর মধ্যে দুর্বলতা থাকে, পেটে জ্বালা পোড়া ব্যথা থাকতে পারে এবং পানি খাওয়ার যে
প্রবণতা আমরা দেখে থাকি আর্সেনিকে। অল্প অল্প পরিমাণ পানি খাবে কিন্তু ঘন ঘন পানি খাবে, সেটাও থাকে। 2 নম্বরে রয়েছে ভেরাট্রাম অ্যালবাম। ভেরাট্রাম অ্যালবাম সাধারণত অতিরিক্ত বমির ক্ষেত্রে খুব কার্যকরী একটি ঔষধ। এমনকি সামান্য পানি খেলেও তা বমি হয়ে যায়। বমির পরে অতিরিক্ত দুর্বলতা থাকে, পাশাপাশি বমি বমি ভাব এবং প্রচুর পাতলা মল নিঃসরণ হতে পারে, এবং এই লক্ষণগুলোর সাথে রোগীর শরীরে এক ধরনের শরীর ঠান্ডা হয়ে আছে এরকম একটা অনুভূতি থাকে। অ্যালোসকোটিনা। অ্যালোসকোটিনা ফুড পয়জনিং এর ক্ষেত্রে যখন ডায়রিয়া খুব প্রকট হয় সেক্ষেত্রে ব্যবহার করা যায়। মল পানির মতো তাড়াতাড়ি বের হওয়ার প্রয়োজন অনুভূত হয়, অর্থাৎ মল দ্বারা যখন চাপ পড়ে তখন সে ধরে রাখতে পারে না, খুব তাড়াতাড়ি মল ত্যাগ করতে হয় তাকে। পেটের মধ্যে গুড়গুড় শব্দ এবং গর্জন শোনা যায় এবং রেকটামে খুব ভালো মাপের একটা চাপ অনুভব করে সে। 4 নম্বরে রয়েছে কোলোসিন্থ। কোলোসিন্থ সেসব ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি ফুড পয়জনিং এ যেখানে কন্ট্রাকটিভ এক ধরনের পেইন থাকে, তীব্র সংকোচন জনিত এক ধরনের ব্যথা রোগী অনুভব করে। এছাড়া ব্যথার পাশাপাশি রোগীর পেটে কাটা বা কলিক ধরনের ব্যথা থাকে, তখন আমরা ওষুধটি ব্যবহার করতে পারি। এছাড়া রোগী যদি সামনের দিকে ঝুঁকে বসে বা চাপ দিয়ে বসে পেটে, সেক্ষেত্রে রোগীর ব্যথা কমে। খাবার বা পানীয় গ্রহণের পর এই সমস্যা বা ব্যথা আরো বাড়ে। এর মল পাতলা এবং রোগীর মধ্যে বমি এবং বমি বমি ভাব থাকে। 5 নম্বরে রয়েছে চায়না অফিসিনালিস। এটি ডায়রিয়া এবং তীব্র দুর্বলতা সহ ফুড পয়জনিং এর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। মল পানির মতো দুর্গন্ধযুক্ত এবং ব্যথাহীন থাকে এবং তীব্র ক্লান্তি এবং দুর্বলতা রোগীর মধ্যে লক্ষ্য করা যায়। অতিরিক্ত গ্যাস এবং পেট ফুলে যাওয়া থাকতে পারে। এছাড়া যদি খারাপ মাংস, অপরিপক্ক ফল বা খাবার পানি খাওয়ার কারণে ডায়রিয়া হয়, ফুড পয়জনিং হয়, সেক্ষেত্রে আমরা চায়না ব্যবহার করতে পারি। 6 নম্বরে রয়েছে নাক্স ভূমিকা। নাক্স ভূমিকা যেখানে অতিরিক্ত বমি বমি ভাব বা বমি করার প্রচেষ্টা থাকে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। এমন অবস্থায় ব্যক্তি বমি করতে চায় রোগী, কিন্তু বমি করতে পারে না। যেমনটা মলত্যাগের ক্ষেত্রেও আমরা অকার্যকর এক ধরনের প্রচেষ্টা লক্ষ্য করি। সে মলত্যাগ করার জন্য যায়, বসে, কিন্তু মলত্যাগ হয় না। ঠিক তেমনি বমির ক্ষেত্রেও আমরা একই রকম পরিস্থিতি লক্ষ্য করে থাকি। এবং যখনই মল ত্যাগের জন্য বসে সে খুব অল্প পরিমাণে মল বের হয়, পেটে গুড়গুড় গর্জন এবং শব্দ থাকতে পারে। 8 নম্বরে রয়েছে ইপিকাক। ইপিকাক হচ্ছে তীব্র বমি বমি ভাব এবং বমি সহকারে যে ফুড পয়জনিং হয় সেখানে আমরা ব্যবহার করতে পারি। বমি হওয়ার পরেও বমি বমি ভাব উপশম হয় না। বমি হতে পারে খুব তরল বা সবুজ মিউকাস যুক্ত এবং কালচে পদার্থ, এবং রোগীর নাভির পাশে খুব ব্যথা অনুভব করে। এক্ষেত্রে আমরা ইপিকাক ব্যবহার করতে পারি। তারপরে রয়েছে হচ্ছে ক্রোটনট্রিগলিয়াম। এটি সাধারণত প্রচুর পরিমাণে মল এবং একসাথে অনেক মল বের হয় এবং মলত্যাগের জন্য এক ধরনের চাপ অনুভব করে রোগী, এবং যখনই মল বের হয়, খুব বেশি পরিমাণে মল বের হওয়ার একটা প্রবণতা থাকে এবং মলত্যাগের পূর্বে রোগীর পেটে ব্যথা থাকে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। তারপরে হচ্ছে পোডোফাইলাম। পোডোফাইলাম ওষুধটি সাধারণত প্রচুর পরিমাণে দুর্গন্ধযুক্ত এবং সবুজ বা হলুদাভ মল বের হয়, নিঃসরণ হয়। মল ছাড়া শুধুমাত্র গ্যাস, মিউকাস এবং গরম ফেনিল জাতীয় মিউকাস বমি করে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। এছাড়া 10 নম্বরে রয়েছে অ্যালাটেরিয়াম অফিসিনারাম। অ্যালাটেরিয়াম অফিসিনারাম আমরা সাধারণত সেসব ফুড পয়জনিং ব্যবহার করতে পারি যেখানে তীব্র বমি এবং ডায়রিয়া থাকে, প্রচুর পরিমাণে মল হয়, মল পাতলা এবং অনেক বেশি এবং সবুজ হতে পারে।
এবং পেটে কাটা ছিঁড়ার মতো এক ধরনের ব্যথা অনুভূত হয়। জিঞ্জিভার অফিসিনাল। এক্ষেত্রে সাধারণত আহ, অশুদ্ধ পানি খাওয়ার কারণে যদি ফুড পয়জনিং হয় এবং পেটে যদি অতিরিক্ত গ্যাস, কলিক পেইন, পেট ভারী এবং গুড়গুড় শব্দ হয় এবং তরমুজ বা পাউরুটি খাওয়ার কারণে যদি ফুড পয়জনিং হয়, সেক্ষেত্রে আমরা জিঞ্জিভার অফিসিনাল ব্যবহার করতে পারি। তো আজকের ক্লাস এই পর্যন্ত ছিল। সবাইকে ধন্যবাদ। আসসালাম।